বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। বাংলাদেশের গুমের ঘটনা ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর জানিয়ে দিব, ফের পাকিস্তান থেকে জাহাজ এলো বাংলাদেশে। এবার যেসব পণ্য এসেছে, চট্টগ্রাম বন্দরে আবারও ফিরছে পাকিস্তান করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আসা সেই জাহাজ। মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এদিকে মিরপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। রাজধানীর মিরপুরের রূপনগর একটি রিকশার গ্যারেজে চাঁদাবাজির অভিযোগে শামীম আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জানাবো, প্রশাসন ছাড়া 25 ক্যাডারের মহাসমাবেশের ডাক। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান পদোন্নতির ক্ষেত্রে উপসচিব ও যুগ্ম সচিব পদে লিখিত পরীক্ষা নেওয়া এবং প্রশাসন ক্যাডারের 50% এবং অন্যান্য ক্যাডার 50% আনুপাতিক হার নির্ধারণে যে সুপারিশ করবেন বলে মত দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এদিকে রাহাত ফাতেহের অপেক্ষায় হাজারো দর্শক। এক্সপ্রেসওয়ের টোল ফ্রি করেও এড়ানো যায়নি যানজট। এবং সর্বশেষ জানিয়ে দিব, তরুণরা পক্ষপাতহীন, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন। তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। শুক্রবার 20 ডিসেম্বর প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিক্সে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম ও আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানান, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছে তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুটির একটি হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে এখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনো কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ
উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ইন্টারোগেশন এর ইঙ্গিত বহন করে। তারা জানায় ওই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরা র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি 2011 সালের দিকে দুটি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে 3 জন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী BSF সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর বিনিময়ে র্যাব গোয়েন্দা শাখা বাংলাদেশের দুটি বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে। কমিশন জানায়, সেনা সদস্য বন্দীদের নাম জানতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয়ে গুমের ঘটনাগুলো প্রাতিষ্ঠানিক ও আত্মসীমান্ত প্রকৃত নির্দেশ করে। কমিশন মনে করে, তবে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুদেশের জন্য এর তাৎপর্য কী তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন। ফের পাকিস্তান থেকে জাহাজ এলো বাংলাদেশে। এবার যেসব পণ্য এসেছে, চট্টগ্রাম বন্দরে আবারও ভিড়ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আসা সেই জাহাজ। শনিবার 21 ডিসেম্বর MV ইউনিয়ন জিয়াংফাজাং জাহাজটি বন্দরে পৌঁছায়। মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। তবে জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যার মধ্যে 86% পাকিস্তানের। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট 285 কন্টেইনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় 7,500 টন। এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগুলো গ্রুপ, RFL, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেফ আইসক্রিম কারখানা ও ব্র্যান্ডওয়েন ইন্টারন্যাশনাল। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনারে। কাঠ শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্যাস ও আকিজ গ্যাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনারে। শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্যাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 একক কন্টেইনারে। এছাড়া জয়পুর হাটের P&P ট্রেডিং 20 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরো, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে পণ্য। আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আরব আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। মিরপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। রাজধানীর মিরপুরের রূপনগরে একটি রিকশার গ্যারেজে চাঁদাবাজির অভিযোগে শামীম আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 20 ডিসেম্বর রাতে রূপনগর আবাসিক এলাকার 27 নম্বর রোডের একটি রিকশার গ্যারেজের দারোয়ান আব্দুল জলিলের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবক দল নেতা শামীম ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি
জানালে তাকে পিটিয়ে আহত করেন তারা। এ ঘটনায় শনিবার 21শে ডিসেম্বর রাজধানীর রূপনগর থানায় শামীম সহ 5 জনের বিরুদ্ধে একটি মামলা করেন জলিল। মামলার আসামিরা হলেন শামীম আহমেদ, রাজীব, শিপন, লিটন কাজী, শফি মাস্টার, তিতাস গ্যাস ও অজ্ঞাত 2-3 জন। শামীম আহমেদ রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। অভিযোগে জানা গেছে আব্দুল জলিল রূপনগর আবাসিক এলাকার 27 নম্বর রোডের এনামুলের রিকশার গ্যারেজের দারোয়ান। শুক্রবার রাতে মামলার আসামিরা এনামুলের রিকশার গ্যারেজে গিয়ে 50,000 টাকা চাঁদা দাবি করেন। এ সময় জলিল তাদেরকে গ্যারেজের মালিকের সাথে যোগাযোগ করতে বলেন। জলিলের কথায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তারা গ্যারেজের সিসি ক্যামেরা ভাঙচুর সহ চাঁদার দাবিতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকাম্মেল বলেন, শুক্রবার চাঁদাবাজির ঘটনায় শামীম আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রশাসন ছাড়া 25 ক্যাডারের মহাসমাবেশের ডাক। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান পদোন্নতির ক্ষেত্রে উপসচিব ও যুগ্ম সচিব পদে লিখিত পরীক্ষা নেওয়া এবং প্রশাসন ক্যাডার 50% এবং অন্যান্য ক্যাডার 50% আনুপাতিক হার নির্ধারণে যে সুপারিশ করবেন বলে মত দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার 21শে ডিসেম্বর গণপূর্ত ভবনের অডিটোরিয়ামে সংগঠনের এক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সংগঠনটির কলম বিরতিসহ বেশ কয়েক দফা কর্মসূচিও ঘোষণা করেছে। এর মধ্যে আগামী 25শে ডিসেম্বর প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বিবৃতি প্রদান করবে। 24শে ডিসেম্বর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা সব অফিসে কলম বিরতি পালন করবে। 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত সব অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। যে সকল বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করা হবে। আগামী 4 জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।